বন্ধুরা, একটা ফুল ফোটা তো দূরের কথা, ফুলের কুড়িটা ঠিকমতো বড় হতে পারলো না, অকালে ঝরে পড়লো। আমরা প্রত্যেক ভিডিওতে প্রথমে মানুষের জীবনটাকে প্রায়োরিটি দিই। প্রথমে মানুষকে কিভাবে বাঁচবে, মানুষ কিভাবে সুরক্ষিত হবে, সাপের কামড় খেয়ে গেলে কিভাবে মানুষের জীবনটা আগে বাঁচবে, সেটা কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে দর্শক বন্ধুরা আপনারা সেই বার্তাটাই পান। কিন্তু মাঝে মধ্যে আমাদেরকে এরকম কখনো কখনো ঘটনার সম্মুখীন হতে হয়, যে ঘটনাটা আজকে আপনারা শুনতে চলেছেন। রোহন দাস, তাই তো? বয়স মাত্র 2.5 বছর। তো সে ছোট্ট বাচ্চা সাপের ছোবলে মারা যায়। আজকে 5 দিন হলো। তো কিভাবে হলো, কেন হলো, চলে এসেছি আমি রোহনের বাড়িতে সরাসরি। আমার সামনে এখন রয়েছে রোহনের বাবা, এটা রোহনের ভাই, দাদা, এটা দিদি, এটা রোহনের দিদি। এর বয়স কত? এর বছর 7 বছর। 7 বছর বয়স। আমরা একটু সরাসরি শুনে নিই যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছিল। দাদা, তোমার নামটা আগে একটু বলো। আমার নাম ছোটন দাস। আচ্ছা, এই ঠিকানাটা? এটা বেথরডহরি, যুগপুর 7 নং কলোনি। বেথরডহরি, আমার বেথরডহরিতেই দাদাদের বাড়ি। তো একটু বলো দাদা, ছোট করে, যে কি হয়েছিল সেদিন। সেদিন ঘটনাটা এটাই হয়েছিল যে ওর মামা বাড়িতে একটা পুজো উপলক্ষে আমাদের নিমন্ত্রণ ছিল। আচ্ছা। তো আমি সকালে 6টা সাড়ে 6টার মধ্যে আমি কাজে চলে যাই। তো রীতিমতন আমি কাজে চলে গেছি। এবার এরা 10টা থেকে 11টার মধ্যে মামা বাড়ি যায়। তো মামা বাড়ি যাওয়ার পর আমার ছেলে ওখানে খেলাধুলা করছে। এবার যেখানে রান্না হচ্ছিল তার পাশে একটা ছোট একটা ফুটো ছিল। তো ওখানে কোনো সময় আমরা দেখিনি সাপ ফাপ কোনো কিছু ওই বাড়িতে, পরিষ্কার জায়গা। তো ওই ফুটোতে বোধহয় পা ফা দিয়েছে 2-3 বার। তো ওর মা ওকে মেরে ওখান থেকে নিয়ে এসছে। আচ্ছা। যে ফুটোতে বলা তো যায় না, দেখা গেলো একটা বেজিই থাকতে পারে, বেজি দেখা গেলো আঁচড় দিতে পারে বাচ্চাটাকে। এর জন্য আর ওকে নিয়ে চলে এসছে। ওকে নিয়ে আসার পর ভেবেছে যে ওকে স্নান করাবে, বেলা তো অনেক হয়েছে, 1টা-1.5টা বাজে, ওকে স্নান করাবে। তো ওর মা ওকে গামছা আনতে গেছে ঘর থেকে, যে ঘর থেকে গামছা নিয়ে এসে ওকে স্নান করাবে। ওই ফাঁকে ও আবার ওখানেই গেছে। আচ্ছা। ওখানে যাওয়ার পর ওই ফুটোতে আবার পা দিয়েছে। পা দেওয়ার পর ওখানে যাই হোক কামড় ফামড় বোধহয় দিয়েছে। দেওয়ার পর ও পাটা যখন বার করেছে, ওখানে তো নেট সিমেন্ট করা ছিল। তো মানে উঠোনে এমনি সিমেন্ট ঢালাই ছিল? উঠোনে না, ওটা রান্নাঘরের হয়েছে। আচ্ছা আচ্ছা, রান্নাঘরের মধ্যে? হ্যাঁ, ঘরের মধ্যে ফাঁকা জায়গা আছে, তো রান্নাঘর করা আছে, চারিদিকে ঘেরা ফেরা কোনো কিছু নেই, শুধু চালা দেওয়া আছে। বিশাল বড় বারান্দা, ওদের মাটির ব্যবসা আছে, তো তো ওর জন্য ওটা করা, যে জিনিসপত্র রাখার জন্য। এবার ওখানে এরকম হয়েছে। এবার যেই চিল্লিয়েছে, এবার গেছে আমার বউ গিয়ে দেখে এরকম একটা না, দুটো না, অনেক একটা চেরার দাগ। আচ্ছা, চেরার দাগ। এবার তো সাপে কামড় দিলে তো আমরা বুঝবো যে দুটো দাঁত বসালে তবেই তো আমরা সচেতন হবো যে না, এটা সাপে কামড় দিয়েছে। যেহেতু চেরার দাগ, তার মানে বাচ্চাটা ওই নেট সিমেন্টে কেটে গেছে, আমরা এটাই ভেবেছি। তো ওই মুভমেন্টে রক্ত বন্ধ করার জন্য দুব্ব পাতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। মানে দুব্ব পাতা? হ্যাঁ, দুব্ব পাতা দিলে, হ্যাঁ, রসটা দিলে রক্তটা বন্ধ হয়ে যাবে। এবার বাড়ির সামনে দিয়ে ওই টাইমে আমার কাজ ছুটি হয়েছে, আমি আবার বাড়ি আসছিলাম, আমি ওদিকে কাজে গিয়েছিলাম, বিল্লগ্রাম, ওই পালপাড়া হয়েই আসতে হয়। এবার ওই রাস্তা দিয়ে আমি আসছিলাম, আর আমার শালা আছে ছোট একটা, ওই শালা বলছে যে এরকম রোহানের পা কেটে গেছে জামাইবাবু, তো চলো। এবার আমি কান্নার আওয়াজ শুনেছি, আমি শুনে সঙ্গে সঙ্গে চলে এসেছি, 2 মিনিটও লেট করিনি। সঙ্গে সঙ্গে আমি আবার ওই দুব্ব পাতার রসটা দিয়েছি। দেওয়ার পর আমি কোলে নিয়েছি, আমাকে বলছে বাবা আমার ব্যথা লেগেছে, আমার কেটে গেছে পা, দেখো কতটা। তারপর আমি আবার ওকে কোলে নিয়ে যে জায়গাটা হয়েছে সেই জায়গাটা গিয়েছি, গিয়ে ওকে ওখানে আমি বললাম এখানে মেরেছে তোমাকে, আমি আবার মেরেও দিয়েছি ওই জায়গাটা। দিয়ে এসে এবার আমাকে বলছে বাবা আমার খুব ব্যথা করছে, খুব ব্যথা করছে, আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। আর ওর কাশি হলেও আমাকে বলবে যে বাবা এই ডাক্তারের কাছে নিয়ে চলো। এবার কেটে গেছে স্বাভাবিক, এটাতে তো। আমাকে একটা জিনিস বলো দাদা, যে মোটামুটি আনুমানিক তখন কটা বাজে যখন এই ঘটনাটা ঘটে? এই ঘটনা ঘটে 1:30টার পর ছাড়া হবে না, মোটামুটি 1:30-2টোর দিকে। 1:30-2টোর দিকে, কারণ আমি কাজের বাড়ি থেকে এসেছি 1:25-এ। আচ্ছা। ওখান থেকে আসতেও তো আমার 10-15 মিনিট টাইম লেগেছে, সেই অনুযায়ী 1:30টার পর ছাড়া হবে না। আচ্ছা। তো তারপর ও এরকম করছে, এরকম করার পর আমি বললাম যে ব্যথা পেয়েছে, বোধহয় কেটে গেছে, ব্যথা পেতেই পারে, বাচ্চা মানুষ, ও তো বলতে পারছে না যে কি হচ্ছে না হচ্ছে। এবার আমি আমার মেয়েকে বললাম যে ভাইয়ের জন্য একটা ক্যাডবেরি নিয়ে, তো ক্যাডবেরি এনে দিয়েছে। তো ক্যাডবেরি এনে দেওয়ার পর ও দেখি কান্না থামছে না, তখন আমার মনে ডাউট ফিল হলো যে হতে পারে একটা কিছু, যে কান্না যেহেতু থামছে না, 10 মিনিট হয়ে গেছে। এর মধ্যে তোমরা যখন মানে ওর মা ছিল স্পটে, জায়গাটা দেখেছে, তুমি এসে জায়গাটায় মেরেছো, তো এর মধ্যে সাপটাপ কিছু দেখোনি? কিচ্ছু দেখিনি। প্লাস আবার আমি যখন আমার ছেলেকে আমি নিয়েছি ওই টাইমে আমার শ্বশুর আবার হাতও দিয়েছে। আচ্ছা। গততে যদি কিছু থাকে তাহলে তো ধরা যাবে, কিচ্ছু দেখা যায়নি।
কিচ্ছু দেখা যায়নি। এবার 10 থেকে 15 মিনিটের মধ্যে ওখানে এই সিনটা হয়ে যায়। এবার যে দেখছি আমি না ওর তো কান্না থামছে না, তাহলে আমার কোথায় যেতে হবে, আমার হাসপাতালে আগে যেতে হবে, মেন কাজ। তো সঙ্গে সঙ্গে গাড়ি করা হয়েছে, সঙ্গে সঙ্গে গাড়িতে করে নিয়ে গেছি হাসপাতালে। আচ্ছা, বেথররি হাসপাতাল। তো হাসপাতালে নিয়ে যাওয়ার পর এবার আমরাও তো জানি না কিসে কামড় দিয়েছে, ওই জিনিসটা যেহেতু বোঝা যাচ্ছে, তো ডাক্তারকে দেখানো হলো, ডাক্তারও কিছু বলতে পারলো না। আচ্ছা, তো সঙ্গে সঙ্গে আমাকে লিখে দিল যে আগে তুমি ভিতরে যাও, ভিতরে গিয়ে স্লাইনটা আর অক্সিজেনটা দাও। তখন কি সমস্যা আর কি হচ্ছিল? সমস্যা হচ্ছিল ও শুধু কান্না করে যাচ্ছে, কান্না করতে করতে যে মানুষের যে হেঁচকিটা আসে না, সেরকম টাইপের হচ্ছিল, মানে কিছুটা শ্বাসকষ্টের মতন হচ্ছিল, যেহেতু অনেকক্ষণ ধরে কান্না করছে, আরো প্লাস আবার বিষের যে ইসেটা ওটা ছড়াচ্ছে। এবার সেটা তো আমরা বুঝতে পারিনি যে প্রথমে যে বিষক্রিয়াটা হচ্ছে, আমরা তো ভেবেছি বোধহয় কান্না করছে এই জন্য ওর শ্বাসকষ্ট হচ্ছে, এটা ভেবেছি প্রথমে। তো তারপর ওই হাসপাতালেও বলতে পারেনি যে কিসে কামড় দিয়েছে বা কোনো কিছু। হাসপাতাল থেকে সঙ্গে সঙ্গে রেফার লিখে দিয়েছে। আচ্ছা, শক্তিনগর। এবার সঙ্গে সঙ্গে আমি গাড়ি ভাড়া করতে যাই। তো গাড়ি ভাড়া করে সঙ্গে সঙ্গেই লাগানো হয়েছে, 1 সেকেন্ড দেরি হয়নি আমাদের। তো সঙ্গে সঙ্গে আমি কোলে নিয়ে ছেলেকে যাচ্ছি। তো যাই হোক, যাওয়ার টাইমেই বোধহয় মারা গেছে। আমার রাত থেকে খুব ভোলেনাথের আরাধনা করতো, মায়ের থান আছে, মায়ের কাছে বলতো জয় মা তারা, শিবের খুব ভক্ত ছিল, বেশ সাহসী। ঘটনার দিন আপনি কোথায় ছিলেন? আমি আমার বাড়িতে ছিলাম, আমি জানি না। আমরা যখন কৃষ্ণনগর নিয়ে যাই তখন দৌড়িয়ে আমার ছেলেকে, আমার একটা বোনের ছেলে ফোন করেছে, আমার বড় ছেলেকে বলছে দাদা, ছোট দাদার ছেলেকে সাপে কামড়িয়েছে না, কি করছে জানি না, তুই তাড়াতাড়ি আয়। আমি দৌড়াতে যেয়ে দেখি গাড়িটা বেরিয়ে যাচ্ছে। তারপরে তারপর ছেলেকে নিয়ে গেল, আমাকে নেয়নি, আমি আর যেতে পারি। খুব দুষ্ট ছিল, মানে ওকে এই দেখবা 1 সেকেন্ডের ভিতরে ওকে খুঁজে পাবা না। মানে আমি এরকম বসে থাকতাম, 2 নাতিনকে ওই আমি ছাগল চড়ানোর মতন চড়াতাম ওদেরকে, মানে চোখের থেকে হারাতাম না। ও বলছে যে বাবা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, ও স্পষ্ট বলবে, একটু যদি ছুঁড়ে যদি পড়ে, কিছুদিন আগে একটু মাথায় লেগেছে, তাও বলে ঠাকুমা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, বাবা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও। স্পষ্ট কথা বলতে পারে ও, ওর কোনো কথায় কোনো আটকায় না কোথায়ও, যে একটু বাচ্চা এরকম ছোট বাচ্চা, সেও মানে বাঁচার চেষ্টা মানে সবাই করে। আবার এই কথা বলেছে, ঠাকুর আমাকে ভালো করে দাও। ওর বাবা বলতেছে বাড়ি এসে, মা বলে কি ঠাকুর আমাকে ভালো করে দাও। তাহলে তুমি চিন্তা করো, ওইটুক বাচ্চা ঠাকুরের কি বুঝলো ও, ঠাকুরের কি বোঝে ও, বলে ঠাকুর আমাকে ভালো করে দাও, আমি আর গর্তকে পা দেব না। বলে কি বলবো, আর বলার কিছু নাই, একদম বসিয়ে দিয়ে গেছে। কবে যে ঠিক হবে, আমার বৌমা তো যে মরে যাচ্ছে, ওই দেখো যাও, ওর কথা বলার ক্ষমতা নেই। স্বাভাবিক, খুবই স্বাভাবিক এটা। যখন তোমরা এখান থেকে বেরোনোর পরও তো ওর স্যালাইন চলছে, অ্যান্টিভেনাম চলেনি? না, অ্যান্টিভেনাম চলেনি না, কারণ এখানে বুঝতে পারেনি যে এটা, কারণ কেটেছে তো অনেক জায়গায়, 1 জায়গায় 2 জায়গায় তো কাটেনি। আচ্ছা, কেটেছে কমসে কম 4-5 জায়গায় কেটেছে। যখন তোমরা অ্যাম্বুলেন্সে করে যাচ্ছ, মোটামুটি কোন জায়গায় মনে হলো যে ও আর নেই? আমার মোটামুটি এখান থেকে যখন আমাদের হাইওয়ে পার করি, তখনই মোটামুটি মনে হচ্ছে, আমার মনে হলো, কিন্তু স্লাইন চলছিল একদম শেষ অবধি। স্লাইন তোমরা শক্তিনগর অবধি পৌঁছেছিলে? হ্যাঁ, শক্তিনগর অবধি গিয়েছি। তারপর শক্তিনগরে গিয়ে ওকে ইমার্জেন্সি ওয়ার্ডে নেওয়া হলো। তো ডাক্তারবাবু আসলেন, এসে ওকে অনেক রকম চেষ্টা করলেন, বুকে মুখে এসে করে, কিন্তু তখন আর নেই। ও বললো ডেট। তো তখন উনি বললো যে বোধহয় সাপে কামড় দিয়েছে, কারণ ওই বাইট গুলো দেখে বলছে উনি, মানে ওখানকার ডাক্তারবাবু তখন বলছেন যে হয়তো সাপের কামড় হতে পারে। বডি কি আর পোস্টমর্টম করা হয়েছে? হ্যাঁ, করা হয়েছে। যে সেখানেও একই জিনিস এসেছে? এবার পোস্টমর্টম রিপোর্টটা এখনো পাওয়া যায়নি, ওটাও কয়েকদিন পর ছাড়া সময় লাগে। ভীষণই দুঃখজনক একটা ঘটনা। তো আমার বন্ধু তারপর ওই রাত্রিবেলা গিয়ে সাপটা ধরেছিল, আমাকে ফোন করেছে ওখান থেকে, এবং এর ভিতর বোধহয় সাপ আছে। তো আমি আমার বন্ধুকে পাঠালাম যে গিয়ে তুই দেখ, গিয়ে ধরে তাহলে ওকে ছেড়ে দিয়ে, বাগান আছে আমাদের এখানে, দিয়ে ওই জায়গাটা ফাটিয়ে ওখান থেকে সাপটা ওইখানেই ছিল সাপ। মোটামুটি কত বড়? আমি কিচ্ছু দেখিনি, আমার ওই বন্ধুর কাছে বোধহয় ভিডিও থাকতে পারে, ছবি ওর কাছেই আছে, আমি কোনো কিছু আমি দেখিনি। 2.5-3 ফুট মতো, কিন্তু ও আমাকে একটু বলেছে শুধু যে বড়। ওখানে আরেকটাও আছে, সেটাও বলেছে। পরে আবার আরেকদিন দেখা গেছে গোখরো সাপই ছিল, ও আমাকে তাই বলেছে যে গোখরো। দিদির সাথে একটু কথা বলার চেষ্টা করি। কথা বলতে পারবেন কি? দেখি আমি তুলে নিই।
দিদি শরীর ঠিক আছে? কথা বল, কি জিজ্ঞাসা করে? কি জিজ্ঞাসা করে বলো, বল, যাবো জিজ্ঞাসা করে বলো, কথা বল, এই যে এদিকে থেকে বলো। শরীর ঠিক আছে? তোমার নাম কি? বল, নাম বল। নাম বলো, কি জিজ্ঞাসা করে বল, নামটা বলো। কিছু খেয়েছে সকাল থেকে? কিছু খেয়েছে? এই যে একটু করে ভাত খাওয়ায়, ও খাওয়ায় জোর কষ্ট করে খাওয়াতে তো হবে। না না, খাওয়াতে তো হবে। ফলের রস দেয়। এই কিছুক্ষণ আগে বলছে আমার বুকে ব্যথা করে, ডাক্তারি ওষুধ চলছে। যেদিকে যায় বুঝতে পারছি না বাবা কি হয়। বল নামটা বল, শুনবে ওরা, নামটা বল। তোমার নাম কি? হ্যাঁ, পূর্ণিমা। দেখো, যেটা হয়ে গেছে সেটা তো আর আমরা কেউ ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু এটাই বিধাতার নিয়ম। জন্ম মৃত্যু আমাদের কারোরই হাতে নেই। কখন কিভাবে কার সাথে কি ঘটনা ঘটে যায়। আমার সাথেও একটা ঘটনা ঘটেছিল, দেখো এইখানে চন্দ্রকোড়া ছোবল মেরেছিল। 25 দিন আমাকে নার্সিং হোমে থাকতে হয়েছিল, তারপর জীবনটা ফিরে পেয়েছিলাম। এবার সে ফুটফুটে ছোট বাচ্চা, সে মুখে ঠিকমতো হয়তো দেখতে পারেনি, বোঝাতে পারেনি। এখন কি করবে বলো, এখন বাস্তবটাকে মানতে হবে। কিন্তু তুমি যেভাবে আছো এভাবে থাকলে কিন্তু শরীর প্রচন্ড খারাপ হয়ে যাবে। একটু খাওয়া দাওয়া করবে। যখন তোমাদের বাড়িতে, ওইটা তোমার বাপের বাড়ি তাই তো? তুমি কি করছিলে তখন যখন এই জিনিসটা হয়? কিন্তু কথাই বলছে না, কি বলবে? একটু কথা বলাবেন। বলার তো চেষ্টা করি, ও বলে না তো। এত লোক দিয়ে, পাড়ার লোক এসে, আমার পাড়ার লোক খুব ভালোবাসে আমাদেরকে। না না, কান্না করাবেন, কথা বলাবেন। পাচ্ছি না, কান্না কথা বলে না। পাড়ার লোক থেকে শুরু করে সবাই চেষ্টা করছে যে ওকে একটু কথা বলে। হাসপাতালে লাইন দেওয়ার পর বলেছে, দেখো এটা মানসিক একটা আঘাত। দেবো। সেটাই বন্ধুরা, এই আঘাত আমি আপনি যতই সমব্যথী হওয়ার চেষ্টা করি না কেন, এই দিদি বা বোন যাই বলেন না কেন, হয়তো এর থেকে ভালো মতো কেউ আর হয়তো জিনিসটা ফিল করবে না। একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা, নিজের রক্ত নিজের মাংসপিণ্ড দিয়ে তৈরি একটা ছোট্ট বাচ্চা, সে অকালে ঝরে যাওয়া, মানে বুঝতে পারছেন মানে জিনিসটা কতটা প্যাথেটিক হতে পারে। যার সাথে হয় হয়তো একমাত্র তারাই হয়তো হারে হারে জিনিসটা ফিল করবে। আপনারা দেখতে পাচ্ছেন মানে কথা বলার পরিস্থিতিতে নেই আমরা। কোনো কথা বলতে আর প্রেশার দিতেও আমাদের লজ্জা লাগছে, মানে যে এইভাবে চেয়ারে এনে বসিয়ে যে আমি কথা বলার চেষ্টা করছি, কিন্তু এই মুহূর্তে কথা বলানোটাও দরকার। মাসিমা, আপনাদেরকেও বলবো, স্বাভাবিক না এটা তো, আমরা চেষ্টা করছি খুব স্বাভাবিক। সারাদিন আমরা চেষ্টা করছি, আমার ছেলেও চেষ্টা করছে, আমরা সবাই। কিন্তু ও চেষ্টা করলে কি হবে, ওকে বলাতেই তো পারছি না। কি করব বলো? যেটুকু ক্ষমতা আছে সেটুকু দিয়ে করছি, কিন্তু না পারলে কি করব? খাওয়া দাওয়াটা একটু টাইম মতো করো। পূর্ণিমা, কি বলে? কথা বলো পূর্ণিমা, কথা বলো তোর সঙ্গে, কথা বলো। আজকে খেয়েছো? কি খেয়েছো? কি খেয়েছো আজকে? ভাত খেয়েছো? আচ্ছা ঠিক আছে, এখানে বসিয়ে রাখতে হবে না, আপনি নিয়ে যান ঘরে। আমার খুবই খারাপ লাগছে, যান রেস্ট করুক, কিন্তু মাঝে মধ্যে কথা টথা বলাবেন না। কাছের থেকে সরি না আমরা, কোনোদিন চেষ্টা তো করছি। সেটাই, এটা ভাগ্য। এখন ভাগ্যে কি করে জানো। বন্ধুরা, এই সেই বাড়ি। আমরা বর্তমানে রোহন, যে ছোট্ট বাচ্চাটা মারা গেল, তার দাদুর বাড়িতে আমরা এসেছি। যে জায়গা থেকে সাপের ছোবলও খায় সেই জায়গাগুলো দেখবো এবং তার দাদু দিদার সাথেও কথা বলার চেষ্টা করবো। চলুন ভেতরের দিকে যাই। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি রোহনের দাদুর বাড়িতে। আপনি ওনার দাদু হচ্ছে, আপনার নামটা? রাখাল পাল। রাখাল পাল। আসুন আমরা একটু দেখি, আসুন চলে আসুন। ওইখানে এখানে রান্না করতেছিল সবাই মিলে, এখানটায় একটু দেখা একটু। এটাই সেই রান্নাঘর টাইপের একটা খোলা জায়গা। মানে ওদের লোকজন নিমন্ত্রণ করছিলাম তো, ওর জন্য এখানে রান্না। যদি নিজের ফ্যামিলি রান্না করতো তাহলে গ্যাসের ঘরে রান্না করতো। এইদিকে বিচুলি টিচুলি জড়ো করে রাখা আছে, কাঠ রাখা আছে। এখানটা পুরো এরকম পরিষ্কার ছিল, এখানটা পুরো পরিষ্কার। এটা কিন্তু শানও রয়েছে, মানে সিমেন্ট বাঁধানো শান রয়েছে।
ঘটনাটা ঘটে কোন জায়গায়? এইখানটা একটুখানি শুনুন। এইখানে ফুটো ছিল, মানে ফুট একদম মানে সে এই একটা ফুটো ছিল, মানে ফুট এই যে এরকম একটা ফুটো ছিল, এরকম একটা ফুটো ছিল এই বাচিলের সাইড, হ্যাঁ সাইডে। আচ্ছা, এখানে ফুটো ছিল, ও নাকি দুইবার গেলে এখানে আসছে। এখানে আর ছিল মানে এটা পুরো বাঁধানো, পুরো বাঁধানো, ফাটানো, পরে মানে আপনাদের বাড়িতে আগে কোনো সময় না আমরা ওই জিনিস দেখিনি। এমনি তোমার ওই গর্তে ঘোরার সাপ আছে, ওর দেখা যায়, হেলি সাপ দৌড়াদৌড়ি করে দেখা যায়। কাজ করি আমি এখানে সবসময়, এখানে রাত 12টা 11টা মধ্যে কাজ করি, সারাদিন কাজ করি এখানে সবসময়। এখানে মানে এইখানে গর্তের মধ্যে বন্ধুরা সাপটা এখানে ছিল, বাচ্চাটা এখানে খেলাধুলা করছিল, ওর পাটা ঢুকে যায় না, ও ঢুকাইছে দুইবার করে। আচ্ছা, মানে ও খেলাচ্ছে, আবার চলে গেছে, ওর মা নিয়ে চলে গেছে, আবার লাস্ট আবারও হয়েছে। তখন শুনলাম ওর মা ভেতরে ছিল, দুবার নিয়ে গেছে ওর মা, এখানেই ওর ছিল ওর মা। হ্যাঁ ওইখানে ছিল, ওখানটায় সাপটা ছিল, দুবার করে পা দিয়েছে, আমি ওখানটা মনে হয় বাচ্চারা দেখছে, মানে ও বুঝতেছে, আমরা বুঝতেছি না তো। আচ্ছা, ওই সাপটা আছে, হয়তো দেখছে বাচ্চা, ওর তো টানছে, এবার ও দুইবার করে পাও দিয়ে এমন এমন বলে করছে, শোনা এমন করছে, ওর মা দুইবার করে নিয়ে চলে গেছে, আবার পরে আছে ছেলেটা ওই রকমই বিশাল জ্বালায়, তখন থাক। এবার তো ওই মুহূর্তে 5 মিনিটের ভিতরে ঘটনা, মানে গর্তে সাপে কামড়ে দেয়, দুটো অ্যাসর হবে, ও লাইন করে এরকম অ্যাসর 5-7 বললো যে এরকম 5-7 অ্যাসর। তখন এই সেমেন্ট বেলা এরকম ছিল, তো ভাবছি পাউডার ঢুকাইছে, পাউডার আঁচড় লেগে আসর মারছে, এই যে এরকম সেমে ছিল, এরকম সেমে কচি পাও, মানে সিমেন্টে ঘষা লেগে গেছে, এটাই ভেবেছে। এটা আমরা ভাবছি। যখন ওই জিনিসটা হয়, আমি তখন এইখানে হয়েছে, আমি এতটা মতো ভাঙছি, ভাঙার পরে তারপরে মানে আপনি যখন এইভাবে ভেঙেছেন? হ্যাঁ, লম্বলে ভাঙছি, ফুটো দেখছি, ফুটো লম্বলে। তখন পাননি কিছু? না, কিছু ভাঙলাম, ভাঙার পরে আমি জল দিলাম, লাঠি ঢুকাই দিলাম, ওই চুকে মোটা মিনিট 15 টাইম নিছে এখানে বাড়িতে। তখন আবার সন্দেহ, কিছুই দেখছি না, চলো হাসপাতালে নিয়ে যাও, কান্না করতেছে, তখন আবার গাড়ি ছিল বাড়ির সামনে। বাচ্চাটার দিদা হচ্ছে? হ্যাঁ দিদা। আপনার মেয়ের অবস্থা এখন দেখলাম, মানে আমরা কথা বলার চেষ্টা করলাম, ভালো না, মেয়ে কথা বলতে পারছে না, ওর বুকে বিশাল ব্যথা করছে। মায়ের মন্দিরের সামনে ওর মা নমস্কার করাইলো, মাকে ডেকে বলে, ও মা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ও 3 বার করে বলেছিল। বাচ্চাটাও নাকি বলছিল যে ঠাকুর আমি আর গর্তে পা দেবো না, আমাকে ঠিক করে দাও, আমি দুষ্টুমি করব না মা। ও যখন এখানে বলে নাই, সেটা হয়েছে অ্যাম্বুলেন্সে বলেছে। ও মা আমি কিন্তু আর কোনোদিন দুষ্টুমি করব না, তুমি জানো আমি আগে খুব দুষ্টুমি করেছি। পরে নাকি শুনলাম আমি ও এক জায়গায় ঘর উঠেছিল, সেখান থেকে বললো কয় কি ওর সাথে খেলা করছে, অনেক খেলা করতে করতে ওকে নিয়ে গেছে। এবার আমরা তো এখানে বসে, আমরা তো কিছুই দেখিনি। বন্ধুরা 1 ঘন্টা, মানে খুব বেশি হলে 1 ঘন্টা সময় পেয়েছে বাচ্চা, 1 ঘন্টা পাইনি, 1 ঘন্টাও পায়নি। তাহলে আজকের বন্ধুরা শুনলেন, এখানে প্রচুর বক্তব্য শুনলেন। আজকের ভিডিও থেকে অনেক কিছু শেখার বিষয় আছে। দেখুন, আমরা প্রথম জিনিস যেটা আমরা বলি যে অনেকে বলে যে 100 মিনিট সেফ টাইম, মানে 1 ঘন্টা 40 মিনিট সেফ টাইম। আপনি যদি 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে যদি হাসপাতালে যেতে পারেন, তাহলে আপনার জীবন বেঁচে যাবে। দেখুন, সেই লজিক কিন্তু খাটলো না, তার জলজ্যান্ত উদাহরণ আজকে। মানে আবারও বলছি যে কোনো সেফ টাইম বলে কিছু হয় না সাপের কামড়ে। আপনি যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন, তত আপনার জীবন ফিরে পাওয়ার রেটটা বাড়বে, মানে পার্সেন্টেজটা বাড়বে, তত আপনি বেঁচে ফিরতে পারবেন, সেই পার্সেন্টেজটা তত বাড়বে। মারাত্মক বিষধর সাপ, গোখরো সাপের ছোবলে আমি তো এসব বুঝি না, মানে ডাক্তার অনেক ভালো লোক বলছে সাপ 30 থেকে 40 মিনিটের বড় মানুষের টাইম। একদমই তাই। গোখরো সাপের বিষটা হচ্ছে কি খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়, আর ডাক্তাররাও তো ধরতে পারেনি, এমন ভাবে কেটে গেছে তো ডাক্তারও বুঝতে পারেনি যে ওইখানটা সাপে কামড় দিয়েছে। তাহলে সেকেন্ড যে জিনিসটা বোঝার, সেটা দেখুন যে আমরা সব সময় বলি, আমাদের বইয়ের মধ্যে লেখা থাকে, কি লেখা থাকে না, বিষধর সাপে যদি কামড়ায় 1টা ফুটো হবে বা 2টো ফুটো হবে, তাই না? এটা কিন্তু আমরা বইয়েও পড়ি, কিন্তু আজকে জলজ্যান্ত আপনারা উদাহরণ শুনছেন এই দিদিদের মুখ থেকে যে ওরা আঁচড়ের দাগ ছিল, কোনো ফুটো মতো দাগ ছিল না, শুধু আঁচড়ের দাগ, রক্তও বেরোচ্ছে। তাহলে দেখুন বন্ধুরা, মানে প্রত্যেকটা লজিক কিন্তু ফেল করে যাচ্ছে এখানে। কোনো লজিক সবসময়ের জন্য যে অ্যাকিউরেট ভাবে কাজ করবে সেটা না। শুধুমাত্র 4-5খানা আঁচড়ের মতো দাগ দেখা গেছে, যা দেখে খুব স্বাভাবিক, ডাক্তাররাও কিন্তু ধরতে পারেনি যে এটা খুব স্বাভাবিক। আঁচড়ের দাগ মানে দেখে আমরাও কিন্তু প্রথমে বলি যে এটা নির্বিষ সাপের কামড়, এরকম হয়, কারণ জলঢোড়া সাপ এরকম খেঁচা করে আঁচড়ে দেয়, তো আমরা বলি যে হয়তো ঢোড়া সাপ জাতীয় কিছু একটা কামড়েছে। কিন্তু দেখুন, সতর্ক হন। আজকের যে ভিডিওটা আপনারা দেখতে পেলেন, আমরা স্পটে রয়েছি। এই স্পটেই আজকে 5 দিন আগে একটা ফুটফুটে বাচ্চা সে হেসে খেলে বেড়াচ্ছিল, এবং সে আজকে আমাদের ভারতবর্ষ বাংলাদেশের সব থেকে যে বিষধর সাপটা বেশি মানুষকে কামড়ায়, তার কামড়েই বেচারাকে প্রাণ হারাতে হলো। তো আমাদের মেন উদ্দেশ্য থাকে সবসময়ের জন্য মানুষকে সচেতন করা। সাপ সেকেন্ডারি প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি আমাদের কাছে মানুষের জীবন, মানুষকে সচেতন করার জন্য, যাতে আমাদের গ্রাম বাংলায় আর কোনো এরকম ফুটফুটে বাচ্চা
কোনো প্রাণ যাতে এইভাবে না যায় সেই কারণে সতর্ক থাকুন। আবারও বলছি যে যদি কোনো সময় আপনার বাচ্চাটার সাথে এইরকম কোনো সময় হয় যে হয়তো কোনো সময় কেটে গেছে কোনো জায়গা, আপনি হয়তো সেখানে উপস্থিত ছিলেন না, তার কান্না থামছে না, ইমিডিয়েট তাকে হসপিটালে নিয়ে যান। তাকে সেই জায়গাটা কিন্তু গাফিলতি করবেন না, সেটা সাপের ছোবলও হতে পারে। এবং সাপের ছোবল হলে বাচ্চাদের কিন্তু ইমিউনিটি পাওয়ারটা কম থাকে। একটা প্রাপ্তবয়স্ক মানুষ তার 12 মিলিগ্রাম বিষ লাগে, একটা গোখরো সাপের 12 মিলিগ্রাম বিষে একটা প্রাপ্তবয়স্ক মানুষ মারা যায়। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সেটা আরো কম। আর 5-6টা আঁচড় আমরা দেখেছি, তাই তো? পায়ে 5-6টা আঁচড়, মানে আমরা ওখান থেকে গেস করছি এঁচড় দিয়েছে, ওটা কোনো কাটার দাগ না, ওটা কোনো তখন এই ছেমেটের দাগ, মানে ওটা হয়তো ওই 2-3 বারও হয়তো ছোবল দিয়ে যেতে পারে। হয়তো পাটা গর্তের মধ্যে ঢুকে গেছিল, এবার ও হয়তো বেশি স্পেস পায়নি, সেই টাইমে হয়তো মুখের কাছে পেয়ে গেছে, হয়তো 2-3 বার কামড়ে দিয়েছে, মানে হয়তো অতিরিক্ত বিষ তার শরীরে ঢেলে দিয়েছে। এই কারণেই হয়তো বাচ্চাটা আজকে আমাদের মধ্যে নেই। যাই হোক, আপনাদেরকে কোনো মানে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই। যার লস হয়েছে আমরা দেখে এলাম, আপনার মেয়ের অবস্থা খুবই খারাপ, একটু ওনার পাশে থাকুন। বন্ধুরা, আমি আর ভিডিওটা আর লম্বা করছি না, এমনিতে প্রচুর লম্বা হলো। টোটাল চিত্রটা দেখালাম। প্রথমে ওই বাড়িতে বাবা মায়ের সাথে কথা বললাম, এখন স্পট থেকে কথা বলছি, আবারও একটু দেখাবো। এই যে ভাঙা যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো রাত্রিবেলায় ভাঙাভাঙি করে সেই সাপ উদ্ধার করা হয়েছে। এবং সেই সাপটাকে কি করা হয়েছে, আলটিমেটলি ওটাকে আবার ফরেস্টে ছেড়ে দিয়েছে। সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। এরকম একটা ঘটনা শুনে সবারই মানসিক অবস্থা খারাপ হয়ে যায়, আমাদেরও মানসিক অবস্থা এখন ভালো নেই। একদম বাস্তব চিত্রটা তুলে ধরলাম। আশা করবো যে এই ধরনের ঘটনা আর যাতে আমাদের গোটা ভারতবর্ষ, বাংলাদেশে এরকম ঘটনা যাতে না ঘটুক, সেটাই সবসময় উপরওয়ালার কাছে প্রার্থনা করবো। দেখা হবে নতুন কোনো এরকম ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।